আমিও কলকাতা রিজিওনাল সেন্টার থেকে সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর বিশান সান্যাল, নবগ্রাম জেনারেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর অর্থনীতির। আগের দিন ক্লাসে আমি আমাদের চাহিদা বাজার সম্বন্ধে বলেছি, তারপরে চাহিদা কাকে বলে। আজকে আমরা যোগানটাও কিছুটা বলেছিলাম। আজকে আমরা যোগানের স্থানান্তর, চাহিদা রেখা, চাহিদা কিছুর উপর নির্ভরশীল। আজকে চাহিদা এবং যোগান দিয়ে কিভাবে ভারসাম্য হয় এবং সেই ভারসাম্য হওয়ার পেছনে আর একটা জিনিস চাহিদা এবং যোগানের আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে আমরা বললাম যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, বা দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। কিন্তু কতটা কমে, কতটা বাড়ে, এটা আমরা কিন্তু বুঝতে পারছি না যতক্ষণ না আমরা স্থিতিস্থাপকতাটা দেখব। ডিগ্রি অফ রেসপন্সিভনেস, বা আমরা কতটা বাড়ে, মানে 1% যদি দাম পরিবর্তন হয়, তাহলে কত পার্সেন্ট চাহিদা বা যোগান পরিবর্তন হচ্ছে। যখন আমি পরে আসবো, এটা আগের দিনের থেকে আমি আজকে পরের অংশটায় যাচ্ছি। এই যোগানের স্থানান্তর এখানে দেখানো হয়েছে। ধরো একই দামে এখানে কি হচ্ছে, এই S0 থেকে আমরা যদি S1 এ মানে একই দামে বেশি উৎপাদন করছি। একটা ভালো প্রযুক্তি, ধরো 5G প্রযুক্তি এলো, তার ফলে যে কোনো জিনিসই আমি এখানে চলে যাই, যোগানটা বেড়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে যোগানের রেখার স্থানান্তর হচ্ছে এদিকে। আর ধরো একটা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বিভিন্ন জিনিসের উৎপাদন, হ্যাঁ, বন্যা বা ভূমিকম্প বা ঝড়, তাহলে এই দিকে আমার যোগান রেখার স্থানান্তর ঘটবে। এই যে ডান দিকের ছবিটা, বাঁদিকের ছবিটায় আমরা যোগান বাড়ছে, এটা হচ্ছে যোগান কমছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ছিল ভারসাম্য, এই পরিমাণ, এইটা দামটা বেড়ে গেল, ভারসাম্য উৎপাদন কমে গেল। এইবারে আমরা চাহিদা এবং যোগানের স্থানান্তরের উপর ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ কি হচ্ছে, সেইটা আজকের ক্লাসে আমরা প্রথমে দেখব। যোগানের পরিমাণের পরিবর্তন ফলে যোগানের রেখা স্থানান্তর হয়, যেমন চাহিদার পরিমাণের পরিবর্তনকে আমরা বলি চাহিদা রেখা স্থানান্তর। আচ্ছা, এবার মানে যেগুলো দাম নয়, সেই ধরনের যোগান নির্ধারণকারী বিষয়ের সঙ্গে দাম ছাড়া, ওই দ্রব্যের দাম ছাড়া অন্যান্য যে কোনো যোগান, যেমন উৎপাদনের দাম, যেমন প্রযুক্তি, যেমন এই যে প্রাকৃতিক দুর্যোগ বললাম, যেগুলো দাম নয় ওই দ্রব্যের, অন্যান্যর জন্য যোগান রেখার এদিকে হচ্ছে যোগান বেড়ে গেলে এদিকে হয়, আর এদিকে হলে যোগান কমে গেলে এদিকে স্থানান্তর হয়। ঠিক আছে, রেখা বরাবর স্থানান্তর হচ্ছে যোগানের পরিবর্তন, যেমন চাহিদার ক্ষেত্রেও তাই। চাহিদার পরিবর্তন হচ্ছে চাহিদা রেখা বরাবর কমলে চাহিদা কি হচ্ছে, সেটা হচ্ছে চাহিদা রেখা, চাহিদার পরিবর্তন, চাহিদা রেখা বরাবর। যোগানেরও তাই। এবার ব্যাপারটা হচ্ছে যে, কিন্তু ওই দ্রব্যের দাম ছাড়া অন্যান্য দ্রব্যের মানে অন্যান্য জিনিস, অন্যান্য দ্রব্যের দাম বা আয় বা রুচি পছন্দ, তাহলে চাহিদা পরিমাণের পরিবর্তন বা চাহিদা রেখার স্থানান্তর ঘটবে, এরকম যোগান রেখার স্থানান্তর ঘটে। পণ্যের দাম ছাড়া অন্য যোগান নির্ধারণের বিভিন্ন পরিবর্তন হলে যোগান রেখার স্থানান্তর ঘটে। ডান দিকের ছবিতে যোগানের পরিমাণের পরিবর্তন দেখানো হচ্ছে। হ্যাঁ, বাম দিকে যোগান রেখা সরে গেলে যোগানের পরিমাণ হ্রাস হচ্ছে, যেমন প্রাকৃতিক দুর্যোগে ফসলের যোগানের পরিমাণ হ্রাস হয়, উৎপাদনের উপাদানের দাম বাড়লে যোগান হ্রাস পায়, তাহলে যোগান রেখা এই অক্ষের দিকে সরে যায়। ডান দিকে যোগান রেখা সরে যায় যখন প্রযুক্তিগত উন্নয়নে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। এবার হুগলি জেলার একটা খাসির মাংসের ভারসাম্যের দাম এবং পরিমাণ নির্ধারণ। এইবার আমরা চাহিদা যোগানকে একসাথে আনছি। কি করছি, টাকা প্রতি কিলো মাংসের দাম 750 টাকা, 740, 730, 720, 710, 700, 690। মাটনের দাম, আমরা খাসির মাংসের দাম এখানে দেখাচ্ছি।
এটা এখানে এই তালিকাটায় হচ্ছে চাহিদা তালিকা যেটা প্রথমে দেখেছি, এই দুটো মিলিয়ে, আর এটাকে বাদ দিয়ে যদি এইটা আর এইটা নেই, প্রথম এবং তৃতীয় কলাম স্তম্ভ, তাহলে সেখানে পাবো হচ্ছে যোগান তালিকা। হ্যাঁ, তাহলে এখানে 45, 50, 55, 60, 65, 70। আচ্ছা, এবার যোগান সেরকম 750 টাকায় 90 কিলো, 80 কিলো হচ্ছে 740 টাকায়, 70 কিলো হচ্ছে 730 টাকায়। এই দেখো, এই জায়গাটায় যেখানে চাহিদা এবং যোগান সমান হয়ে গেল, সেখানে ভারসাম্য নির্ধারিত হবে। এই যে এখানে কি হচ্ছে, এখানে উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে, মানে যোগান দিতে চাইছে 90 কিলো, কিনতে চাইছে 45, তাহলে 45 কিলো বিক্রি না হয়ে পড়ে থাকবে। যেই পড়ে থাকবে তখন কি হবে, যারা উৎপাদক তারা কম দামে বিক্রি করতে চাইবে, পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে, কম দামে বিক্রি করতে চাইবে। এইবার এখানে কি হলো, যেই কম মানে দামে বিক্রি করলো, 740 টাকা দাম করলো, চাহিদা 50, 5 ইউনিট বাড়লো, এদিকে 10 ইউনিট কমলো যোগান, কিন্তু এখানে যে 45 উদ্বৃত্ত ছিল সেটা হলো 30, এখনো উদ্বৃত্ত আছে, তাহলে আরো দাম কমাবে, 730 টাকা কমাবে। তাহলে এবার হলো কি 55, 70, মানে 15 টাকা আমার উদ্বৃত্ত, আরো দাম কমাবে, এই যে 60 টাকায় চলে এলো চাহিদা যোগান দুটো সমান। এই যে 720 টাকা, হ্যাঁ দাম, 60 চাহিদা যোগান, এটা হচ্ছে ভারসাম্য। এখানে আর পরিবর্তন হবে না। ভারসাম্য অবস্থা মানে আমরা ফিজিক্স পদার্থবিদ্যাও করি, অর্থনীতি করি, যে পরিস্থিতি পরিবর্তন হতে চায় না, মানে একটা স্থায়িত্ব আসে। ঠিক আছে, এখানে আবার দেখো, এখানে কি হচ্ছে, 710 টাকা দামে 65 চাহিদা, চাহিদা অনেক বেড়ে গেছে, কিন্তু যোগান 50, তাহলে এই 15 ইউনিট তাহলে কি হলো, ঘাটতি, তাহলে তারা পাবে না, তাহলে তারা আরো বেশি দামে কিনতে চাইবে, 65 কিলো চাইছে, পাচ্ছে না, বেশি দামে কিনতে চাইবে, তাহলে 720 টাকা যেই চাইলো সে 60 টাকা, এই 60 কিলোই চাইছে, 60 কিলোই পাচ্ছে, দিচ্ছে। তাহলে এইভাবে আমরা ভারসাম্য, এই যে আমরা গ্রাফিক্যালি এটা দেখিয়েছি একটা আমাদের রেখাচিত্রের সাহায্যে, যোগান রেখা চাহিদা রেখা যেখানে ছেদ করছে, মানে ওইখানে আমার যেটা ছিল হচ্ছে, এই জায়গাটায় দামটা ছিল হচ্ছে 720, হ্যাঁ, টাকা, এই 720 টাকাতে আমার 60 ইউনিট, এইটা হচ্ছে আমার তাহলে ইকুইলিব্রিয়াম, ভারসাম্য। ঠিক আছে, এখানে 60, তাহলে এইটা হলো আমাদের ভারসাম্য। চাহিদা এবং যোগানের পরিবর্তনের দ্বারা ভারসাম্য অবস্থায় পৌঁছায়। এখানে কি হচ্ছে, যখন আমরা দেখলাম যে 750 টাকা আছে, মানে ভারসাম্য অবস্থা থেকে বেশি, কি হচ্ছে, চাহিদার থেকে যোগান বেশি। ঠিক আছে, তাহলে তখন কি হবে, দাম কমাবে। আবার এইখানে কি হবে, দাম যেহেতু ভারসাম্য থেকে কম, তাহলে চাহিদা বেশি যোগান কম, তাহলে এইদিকে যাবে, তাহলে এই ভারসাম্যে যখন যাবে, এই স্থানের আর পরিবর্তন হওয়ার কোনো মানে পরিস্থিতি থাকবে না, এইখানে গিয়ে সবাই ক্রেতা বিক্রেতা সবাই সন্তুষ্ট। এইটাই হচ্ছে অ্যাডাম স্মিথের অদৃশ্য হাত, অর্থাৎ বাজারে চাহিদা যোগানকে তুমি যদি, এখানে আমি শর্টেজটা দেখিয়েছি, ঘাটতি, হ্যাঁ, আর পরেরটাতে হচ্ছে তোমার ঘাটতি এবং উদ্বৃত্ত। হ্যাঁ, এবার অ্যাডাম স্মিথের যে অদৃশ্য হাত, মানে বাজারকে তুমি যদি তার নিয়মে চাহিদা এবং যোগানের দ্বারা অবাধ, চাহিদা এবং যোগানের অবাধ টানা পড়েনে তুমি দাম নির্ধারিত হতে দাও, কোনো কেউ যদি কোনো এখানে মাথা না গলায়, মানে সরকার কোনো যদি হস্তক্ষেপ না করে, তাহলে এইভাবে আমাদের দাম নির্ধারিত হবে। এবং এটাই আমরা দেখব, যদি সার্বিক দেশের অর্থনীতির কথা ভাবা হয়, তাহলে এটাই সব থেকে দক্ষ অবস্থা। কিন্তু তাও সরকারের তাহলে কেন ভূমিকা, মানে সরকার কি কিছুই নিয়ন্ত্রণ করবে না? ব্যাপারটা হচ্ছে যে আমি মিনিমাম আমায় চাল ডাল মানুষকে খেতে হয়। যেমন কোভিড পরিস্থিতিতে আমরা দেখেছি লোকে কাজ হারিয়েছে, তাহলে সেখানে তাদেরকে সরকার থেকে চাল ডাল দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ না হলে একটা মানুষের একটা যন্ত্রণা তৈরি হবে, মানুষ খেতে না পেয়ে মারা যাবে।
তাহলে সেই জায়গাটায় বা আরো কিছু কিছু জিনিস, যেমন কোভিড ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়া হয়েছে, সেই ভ্যাকসিনে কিছু বাহ্যিকতা আছে, যে ভ্যাকসিনটা নিচ্ছে সে ছাড়াও অন্যান্যরা উপকার পাচ্ছে, কারণ সেটা কি ছড়াচ্ছে না। যাই হোক, এই জায়গাটা আমি পরে আসছি। আপাতত আমরা আর একটা জায়গায় একটু দেখবো, স্থিতিস্থাপকতা। ঠিক আছে, এবার স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা পরিমাপ করে একটি চলরাশি পরিবর্তনে অন্য চলরাশির প্রতিক্রিয়ার মাত্রা। একটি চলরাশি শতকরা 1% পরিবর্তনে অন্য চলরাশির কি পরিবর্তন হয় তাকে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা অনেক ধরনের হয়। আমরা চাহিদা অপেক্ষক থেকে তিনটে, যেমন চাহিদার নিজস্ব দাম স্থিতিস্থাপকতা, মানে ওই দ্রব্যের দাম কমলে চাহিদা কতটা বাড়ছে। আর আয় আয় স্থিতিস্থাপকতা, মানে আয় কমলে বা বাড়লে চাহিদা কতটা বাড়ছে। পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা, মানে পরিবর্তন বা পরিপূরক দ্রব্য, মানে ব্যাপারটা হচ্ছে রঙের ব্রাশের দাম বাড়লে, আগের দিন দেখিয়েছিলাম আমি পরিপূরক দ্রব্য, হ্যাঁ পরিবর্তক দ্রব্য, রঙের ব্রাশের দাম বাড়লে পরিপূরক দ্রব্য হচ্ছে রং, রঙের ব্রাশের চাহিদা কমবে, রঙের চাহিদাও কমবে। ঠিক আছে, তাহলে এটা ঋণাত্মক হবে পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা। এবার কতটা পরিমাণ সেটাও আমার গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো অ্যানালিসিসে আমরা এটা দেখি। যেমন আমরা একটু যদি ভালো করে নজর দেখি যে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, সারা দেশে বিভিন্ন দ্রব্য এবং পরিষেবায় এখন লাগু হয়। কেন লাগু হয়? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, সেটাকে দ্রব্যের উপর হতো, সেটাকে আমরা পরিষেবার ক্ষেত্রে এটাকে প্রসারিত করেছি। এবার এই যে লাগু হওয়ার পেছনে একটাই কারণ, যাতে ডাবল ট্যাক্সেশন না হয়। না, একটা পর্যায়ে তুমি যদি ট্যাক্স দিয়ে থাকো, পরের পর্যায়ে আর সেটার উপরে আবার ট্যাক্স সেটা যেন না দেওয়া হয়। অতএব তুমি আগের পর্যায়ে যদি ট্যাক্স দিয়ে থাকো, যে ট্যাক্সটা দিয়েছো, পরের পর্যায়ে যে ট্যাক্স হচ্ছে ওই ট্যাক্সটা তুমি ডিডাকশন বা তুমি ছাড় পাবে। আগের পর্যায়ে যে ট্যাক্সটা দেওয়া হয়েছে সেটা ছাড় পাবে যদি বিল দেওয়া হয়। এটাই হচ্ছে মূল্য সংযোজন করার মূল ইয়ে। এবার জিএসটি চালু হলো এই মানে দ্রব্যের দাম যাতে অতিরিক্ত মুদ্রাস্ফীতি না হয়। এবং এইখানে কি হবে, সরকারের লাভটা কি? সরকার হচ্ছে সবাই বিল দিয়ে ট্রানজাকশন করতে হবে, কারণ তাকে জিএসটি চার্টটা পেতে হলে সেই জিনিসটা কিনেছে তারও আমার মানে জিনিসটা কেনার রসিদটা দেখাতে হবে, নাহলে ছাড় পাবে না। তাহলে কেউ বিল ছাড়া বিনিময় করবে না, তাহলে সরকার কর ফাঁকি হবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে এই জিএসটির মধ্যে পেট্রোল ডিজেল খুবই গুরুত্বপূর্ণ দ্রব্য। যে কোনো জিনিসের দাম বাড়ে, পেট্রোল ডিজেলের দাম বাড়ে, সেটা কিন্তু জিএসটির মধ্যে নেই। না রাজ্য সরকার না কেন্দ্র সরকার কেউ কিন্তু এটা জিএসটির মধ্যে রাখছেন না দ্রব্য এবং পরিষেবার মধ্যে। সিগারেট নেই, মদ নেই, কেন নেই? কারণ এই দ্রব্যগুলো হচ্ছে অস্থিতিস্থাপক দ্রব্য, এবং পেট্রোল ডিজেলের ব্যবহার সারা ভারতবর্ষ ব্যাপী মারাত্মক। যে কোনো জিনিসের পরিবহনে পেট্রোল ডিজেল লাগে। একটা জায়গায় একটা নিয়েতে লরিতে যায়, সেখানে ডিজেল খুবই জরুরি, কিন্তু সেখানে জিএসটি নেই, আলাদা করে বেশি ট্যাক্স নেওয়া হয়। কারণ সরকার চায় কি, তার একটা কর রাজস্ব যাতে একটা নির্দিষ্ট পরিমাণ আসে সেইটা। সেই জন্য তারা কি করে, এই জিএসটিটা তার উপর না করে এখানে কিন্তু ট্যাক্সের একটা হার ভালো রকম জিএসটিতে অনেক বেশি রেখে দেয়। এবং সিগারেটের মদের ক্ষেত্রেও তাই, এগুলো অস্থিতিস্থাপক। সিগারেট মদ, তার মানে কি, যত দামই বাড়াও না কেন কিনতেই হবে। যারা নেশা করে তাদের কিনতেই হয়, পেট্রোল ডিজেল কিনতেই হয়। ঠিক আছে, সেই জন্য আমরা এই স্থিতিস্থাপকতা এইভাবে আমরা ব্যবহার করি। হ্যাঁ, এবার দৈনন্দিন জীবনে যেমন ধরো, আমি তোমাকে আর একটা উদাহরণ আমি দিই, সেটা হচ্ছে যে এই সায়েন্স সিটি কলকাতায় আছে, বর্ধমানে একটা আছে। এবার কলকাতার যে সায়েন্স সিটি, শীতকালে অনেক ছাড় দিয়ে কম পয়সায় যদি দেওয়া হয় তাহলে লাভ হবে। কেন? এখানে স্থিতিস্থাপক। যদি কম পয়সায় বিভিন্ন ধরনের স্কিম দেওয়া হয়
লোকে আরো বেশি করে আসবে, কিন্তু বর্ধমানের সায়েন্স সিটিতে এটা হবে না। অস্থিতিস্থাপক কিছু ছাড়া কেউ ওখানে অতিরিক্ত মানুষজন যাবে না, উৎসাহিত করা যাবে। কলকাতায় অন্যান্য জেলা থেকেও অনেকে বেড়াতে আসে, তারা কিন্তু কলকাতা সায়েন্স সিটিতে আসবে। তাহলে এইখানে একটা কিউরেটার যদি তোমায় করে দেওয়া হয় সায়েন্স সিটি, বর্ধমানের সায়েন্স সিটির তুমি কিন্তু দাম বাড়াবে, তাহলে তোমার রেভিনিউ আর্নিং বেশি হবে, আয় বেশি উপার্জিত হবে। আর কলকাতা সায়েন্স সিটিতে কিন্তু তুমি দাম কমাবে, কারণ তাহলে কি হবে, আরো বেশি পরিমাণে চাহিদা বাড়বে, চাহিদা বাড়াতে তোমার আয় বাড়বে। এই হচ্ছে স্থিতিস্থাপকতার মজা। তাহলে যোগান রেখে একটি যোগানের নিজস্ব দাম স্থিতিস্থাপকতা পাওয়া যায়। চাহিদার প্রেক্ষক থেকে আমরা তিনটে স্থিতিস্থাপকতা পাই: নিজস্ব দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা। আচ্ছা, এবার এই হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা। আমাদের পার্সেন্টেজ পরিবর্তন চাহিদার পরিমাণ, আর নিচে হচ্ছে রাখছি দামের পরিবর্তন, পার্সেন্টেজ শতকরা দামের পরিবর্তন। এই যে 10% দাম বাড়লো, হ্যাঁ, এবার তার ফলে কি হলো, পরিমাণ চাহিদার পরিমাণটা 15% হলো। তার মানে শতকরা পরিবর্তন দামের থেকে চাহিদার কমাটা, মানে দাম বাড়লে চাহিদা কমে, চাহিদার কমাটা বেশি। তার ফলে কি হলো, ব্যাপারটা হচ্ছে যে এখানে ইলাস্টিসিটিটা একের থেকে বেশি, 15/10, 1.5। ঠিক আছে, উপরে চাহিদা একেবারে চাহিদা পরিবর্তন দেখা যাচ্ছে দামের পরিবর্তনের ফলে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এইভাবে মিড পয়েন্ট মেথড দিয়ে আমরা এটা করি। হ্যাঁ, এবার মিড পয়েন্ট মেথড কি, শতকরা পরিবর্তন ইজ ইকুয়াল টু অন্তিম পরিমাণ মাইনাস শুরুর পরিমাণ ডিভাইডেড বাই শুরুর পরিমাণ ইনটু 100। কি হচ্ছে, Q2 মাইনাস Q1, P1 প্রাইস ছিল, P2 Q1 চাহিদা ছিল, Q2 আমি ধরে নিলাম P2 ইজ গ্রেটার দ্যান P1, মানে P2 বেশি P1। তাহলে কি হবে, Q2 কম Q1 থেকে, কারণ আমরা জানি আমাদের চাহিদা কম। যে change in quantity demanded, Q2 minus Q1 divided by Q2 plus Q1 divided by 2 divided by change in price, মানে দামের পরিবর্তন, ডিভাইডেড বাই, এবার দুই দিকে তুমি 100 দিয়ে গুণ করে দিতে পারো, কেটে ডিভাইডেড বাই P2 plus P1 divided by 2 অ্যাভারেজ প্রাইস। এবার নিম্নলিখিত তথ্য থেকে মোবাইল ফোনের চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাপ, এরকম যদি একটা অঙ্ক দেয়, তাহলে দাম ইকুয়াল টু 40,000 টাকা, কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে 10,600 মোবাইল, 60,000 টাকা দাম হলে সেটা হচ্ছে 8,400। তাহলে দাম বাড়লে চাহিদা কমছে। এবার মিড পয়েন্ট ব্যবহার করে চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করলে কিভাবে করবো, 10,600 মাইনাস 8,400 ডিভাইডেড বাই 10,400 প্লাস 8,400। এখানে দুইটাকে আমরা ইগনোর করেছি, কারণ দুই দিন কেটে যাবে, আমরা ইগনোর করতে পারি, আর কি করিনি, করতে পারি। এবার 40, একটা জিনিস মনে রাখতে হবে যে এটা থেকে যদি এটা বিয়োগ দিই, নিচে কিন্তু এটা থেকে এটা বিয়োগ দিই, এটা নেগেটিভ হবে, ওটা পজিটিভ হবে, কিন্তু আলটিমেটলি নেগেটিভ, কারণ আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এইটা আমরা যখন ভোক্তার আচরণ তত্ত্ব, মানে আর সেকেন্ড ইউনিটে যাব ভোক্তার আচরণ তত্ত্ব, তখন আরো ক্লিয়ার হবে, আরো পরিষ্কার হবে। হ্যাঁ, তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে যে এবার গিফেন গুডস, এই জিনিসগুলো আসবে, নিকৃষ্ট দ্রব্য, গিফেন দ্রব্য। যাই হোক, এখানে 40,000 মাইনাস 60,000, এটা মাইনাস, এটা প্লাস। স্বাভাবিক দ্রব্য, দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে, divided by 40 plus 60 divided by 2. Using the midpoint method to calculate the percentage change, percentage পরিবর্তন P এর 40%, Q এর percentage পরিবর্তন 23.16%। তাহলে কি 23.16 ডিভাইড বাই 40, এটা একের থেকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কম, তার মানে অস্থিতিস্থাপক অপেক্ষাকৃত চাহিদার দাম স্থিতিস্থাপকতা একের থেকে কম, আগের ক্ষেত্রে একের বেশি বেরিয়েছে। ঠিক আছে, তার মানে এইখানে কি হবে, আমরা যদি একের বেশি বেরোয়, এই যে একের বেশি বেরোয়, তাহলে আমি সেখানে দামটা কমাবো।
তাহলে আয় বেশি হবে, সেটা পরে দেখা যাবে। আর যদি একের কম হয় সেটা যে চাহিদাটা ছিল সেটা হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা যখন 1% দামের পরিবর্তন চাহিদার পরিমাণের অসীম পরিবর্তন, এর কতগুলো চাহিদা রেখা আমি দেখিয়েছি এখানে। চাহিদা দাম স্থিতিস্থাপকতা, নিজস্ব মানে দাম স্থিতিস্থাপকতা ইনফিনিটি অসীম। এবারে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা যখন 1% দামের পরিবর্তনে চাহিদার কোনো পরিবর্তন করতে পারে না, এই পারফেক্টলি ইনইলাস্টিক সম্পূর্ণভাবে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। তার মানে যত উল্লম্ব হবে জিরো আর যত তোমার আনুভূমিক হবে ইনফিনিটি। তার মানে যত স্টিপ মানে এই ঢালটা কম হবে তত নিজস্ব দাম স্থিতিস্থাপকতা বাড়বে, এটা বোঝা যাচ্ছে। ঢাল বেশি হলে চাহিদা রেখা কমবে, ঠিক আছে? তাহলে এইটা কেন বললাম, এরপরে আমি আজকেই মানে কর আরোপ সরকার করলে কি হয় এই চাহিদা যোগানে সেটা দেখাবো। সেখানে বিক্রয় করের ক্ষেত্রে কার উপর কতটা করের হার চাপছে এটা পুরোপুরি চাহিদা রেখা এবং যোগান রেখার ঢালের উপর নির্ভর করবে। এবং যেখানে স্থিতিস্থাপক মানে চাহিদা রেখা যদি যোগান রেখা থেকে বেশি স্থিতিস্থাপক হয় তাহলে কি হবে, চাহিদা যিনি করছেন ভোক্তা তার পক্ষে যদি কর বসানো হয় সরকার, এবার নেবে হচ্ছে বিক্রেতা। এবার এই বিক্রয় কর ব্যাপারটা কি হয়, বিক্রেতা দেয় কিন্তু ক্রেতার থেকে অনেক সময় তারা ক্রেতার উপর বসিয়ে দিতে পারে। এবার যদি সে ক্রেতার উপর বসিয়ে দেয়, আমি ধরে নিলাম চাহিদা রেখাটা স্থিতিস্থাপক, তারপরে ক্রেতা এই দাম যে ধরো 10 টাকা কর বসাবে, 10 টাকায় যদি ক্রেতার উপর বসায় ক্রেতা বলবে কি আমি কিনবো না, কারণ আমার স্থিতিস্থাপক, আমার ফ্লেক্সিবিলিটি আছে, ঠিক আছে, আমি কিনবো না, আমি নমনীয় এই ব্যাপারে কম কিনবো। তাহলে যেই কম কিনবে তখন কিন্তু বিক্রেতা আর ওটা বসাতে পারবে না, নিজের ঘরে কিছুটা চাপ নিয়ে নেবে 10 টাকা, সে কি করবে 7 টাকা সে নিয়ে নেবে, 3 টাকা ক্রেতার উপর বসাবে, বা 8 টাকা সে নিয়ে নিল 2 টাকা ক্রেতার উপর বসাবে, এই ভাগটা কম বসাতে পারবে। আবার উল্টো দিকে যদি ক্রেতার সিগারেট মদ এইসব জিনিস হয় মানে তার চাহিদাটা অস্থিতিস্থাপক মানে উল্লম্বর দিকে, তখন কিন্তু ঠিক উল্টো জিনিসটা ঘটবে। কি ঘটবে সেটা হচ্ছে যে এই ক্রেতাকে যতটা পারা যায় করের ভাগটা চাপিয়ে দেবে বিক্রেতা, কারণ তার তো কিছু করার নেই, তাকে সিগারেট মদ কিনতেই হবে সে নেশা করলে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যখন 1% দামের পরিবর্তনে চাহিদার কোনো পরিবর্তন করতে পারে না, এটা ইনফাইনাইট ইলাস্টিসিটি। এবার সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান, এটা হরাইজন্টাল আনুভূমিক হচ্ছে, ঠিক আছে, আর উল্লম্ব হচ্ছে অস্থিতিস্থাপক যোগান, ঠিক আছে। এইবার আমরা স্থিতিস্থাপকতা ও মোট ব্যয়, যেটা আমি এতক্ষণ একটুখানি লিখতে বলছিলাম, দাম বৃদ্ধি পেলে মোট ব্যয় বাড়বে একমাত্র যদি চাহিদার নিজস্ব দাম স্থিতিস্থাপকতা 0 থেকে 1-এর মধ্যে হয়, অর্থাৎ চাহিদার নিজস্ব দাম স্থিতিস্থাপকতার পরম মান 1-এর কম হয়, অস্থিতিস্থাপক চাহিদা বলে। দাম বৃদ্ধি পেলে মোট ব্যয় কমবে একমাত্র যদি নিজস্ব দাম স্থিতিস্থাপকতা -1 থেকে বেশি হয়, অর্থাৎ চাহিদার নিজস্ব দাম স্থিতিস্থাপকতা পরম মান 1-এর বেশি হয়, স্থিতিস্থাপক চাহিদা বলে এটাকে, ঠিক আছে। এইবার এই একটা সরলরৈখিক চাহিদা রেখা বরাবর আমরা, যেহেতু সময় কম দেখাতে পারিনি, এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, যে একটা সরলরৈখিক চাহিদা রেখা বরাবর আমরা এই নিজস্ব দাম স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়, এবং এইখান থেকে আমরা দেখাতে পারি যে এই জায়গাটাই হচ্ছে 0, এই অবধি হচ্ছে 1-এর কম, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা ঠিক আছে, আর এইখানে হচ্ছে ইনফিনিটি অসীম, ঠিক আছে, আর এই জায়গাটায় হচ্ছে গ্রেটার দ্যান 1 স্থিতিস্থাপক, এইখানে অস্থিতিস্থাপক। এবার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যে এটা বার করা যায়, প্রুফ করা যায় জ্যামিতি দিয়ে,
সেটা হচ্ছে যে চাহিদার দাম, নিজস্ব দাম স্থিতিস্থাপকতা একটি সরলরৈখিক চাহিদা রেখা বরাবর, ঠিক আছে, একটি সরলরৈখিক চাহিদা রেখা বরাবর তোমার কি হয়, যে এই যে নিচের অংশ ডিভাইডেড বাই উপরের অংশ, যে কোনো একটা পয়েন্ট নিয়ে তুমি ধরো এরকম একটা পয়েন্ট নিয়ে, এইটা মধ্যবিন্দুর এইদিকে, তাহলে এইটা বেশি, এইটা বেশি, এইটা কম, তাহলে এখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতা একের বেশি। আবার এখানে একটা পয়েন্ট নিলে এটা কম, এটা বেশি, ঠিক আছে। তার মানে যে কোনো বিন্দু থেকে এই এক্স অক্ষকে, কোয়ান্টিটি অ্যাক্সিসকে, এই পরিমাণকে, চাহিদার পরিমাণের যে অক্ষকে যেখানে ছেদ করছে সেইটার যে ডিসটেন্স, সেটা ডিভাইডেড বাই ওই বিন্দু থেকে এই উল্লম্ব অক্ষকে যেটা ছেদ করছে তার যে ডিসটেন্স, সেটা হচ্ছে সরলরৈখিক চাহিদা রেখা বরাবর। এম বিন্দুতে চাহিদা রেখার মাঝখানে চাহিদার স্থিতিস্থাপকতা 1, এম এর ওপরে চাহিদার নিজস্ব দাম স্থিতিস্থাপকতা 1 এর বেশি, আর এখানে গিয়ে হচ্ছে অসীম। এই যে কলকাতার সায়েন্স সিটি শীতকালে, এইখানে হচ্ছে চাহিদার নিজস্ব দাম স্থিতিস্থাপকতা 1 এর থেকে কম, বর্ধমানের সায়েন্স সিটি এই জায়গাটা। আর এখানে হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, যেখানে চাহিদার নিজস্ব চরম একটা বিন্দু, জিরো। চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা ইওয়াই, ওয়াই হলো আয়, ক্রেতার আয় এবং চাহিদার সম্পর্ক দেখায়। এটি আয় পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের মাত্রা নির্দেশ করে। আয়ের শতকরা 1% পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন, শতকরা যতটা পরিবর্তন হয় তাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। একই ব্যাপার, খালি ভ্যারিয়েবলটা, চলরাশিটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ওখানে নিজস্ব দাম ছিল, এখানে আয়, পরেরটায় অন্য দ্রব্যের দাম, পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা। ফর্মুলাটাও এক। কিরকম এক? এখানে আমরা কি করব, চাহিদার শতকরা পরিবর্তন মানে Q1 মাইনাস Q2 পয়েন্ট যে ফর্মুলা, হ্যাঁ, ডিভাইড বাই Q1 প্লাস Q2 ডিভাইড বাই 2, একই ফর্মুলা। Q2 হচ্ছে শেষের কোয়ান্টিটি ডিমান্ড, শেষের চাহিদা, শুরুর কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে, হ্যাঁ, তোমার Q1, Y1 হচ্ছে শুরুর আয়, Y2 হচ্ছে শেষের আয়, Y1 মাইনাস Y2। একটা জিনিস মাথায় রাখবে, যেটার থেকে যেটা বাদ দিচ্ছ, মানে Q1 থেকে Q2 বাদ দিলে Y1 মাইনাস Y2, ওখানে P1 থেকে P2 বাদ দিলে Q1 মাইনাস Q2। এবার তুমি যদি ঋণাত্মক হয় ওটা নেগেটিভ আসবে, কিন্তু এইভাবে করতে হবে। আর আমাদের বেশিরভাগ ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতা একটা জিনিস মাথায় রাখবে, যে উপরের যে একক এবং নিচের এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এইখানে আমরা কিন্তু একটা এককবিহীন একটা সংখ্যা পাচ্ছি, এবং তুমি যদি তার অ্যাবসলিউট পরম মানটা নাও, নেগেটিভ কি পজিটিভ ছাড়ো, নেগেটিভ পজিটিভ তো আমি অন্য জায়গা থেকে কনসেপ্টটা আসবে, কিন্তু আমি যদি পরম মানটা নিই, তাহলে যেটা পাবো যে কতটা আয় বাড়লে কতটা চাহিদা বাড়ে। যেমন এখানে আমরা দ্রব্যগুলোকে ভাগ করতে পারি, নিচে দেখিয়েছি আমি, হ্যাঁ, সেটা হচ্ছে এই আয়ের যে আয়গত স্থিতিস্থাপকতা চাহিদা যদি 1 এর বেশি হয়, অর্থাৎ আয় যদি শতকরা 10% বাড়ে, যদি কোনো 20, 30, কি এটা না হলেও চলতো আমার, হ্যাঁ, বিলাসবহুল দ্রব্য, যত শূন্যর দিকে যাবে তত দ্রব্যটি হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য। যত এই আয়গত স্থিতিস্থাপকতা শূন্যের খুব কাছাকাছি হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটা বুঝতে হবে সেটা, ঠিক আছে। আর এই ইলাস্টিসিটি নেগেটিভও হতে পারে। নিকৃষ্ট দ্রব্য, পরবর্তীকালে আমরা পড়ব ভোক্তা আচরণ তত্ত্বে নিকৃষ্ট দ্রব্য কি, যেমন আলু, মাংস, যেটা উদাহরণ দিয়ে বলেছিলেন, সেটা হচ্ছে যে আমার প্রথম কথা হচ্ছে যে আমি নিকৃষ্ট দ্রব্যতে আসি, আমি যেখানে এখন যাচ্ছি না, সেটা হচ্ছে যে যদি আয় বাড়ে, যদি আয় বাড়ে তাহলে কি হবে, লোকে আলু তো আর খাবে না, বরঞ্চ একটু চিকেন খাবে বেশি করে, আলু কম খাবে। আয় কম থাকাতে যারা আলু খাচ্ছিল তারা কিন্তু এখন আলুর তরকারি বদলে চিকেনের তরকারি খাবে।
তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আলুর চাহিদা কমে গেল এবার, ঠিক আছে? তাহলে এটা নেগেটিভ আয়গত স্থিতিস্থাপকতা, এটা নির্দিষ্ট। হ্যাঁ, আচ্ছা, চাহিদা পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। দুটি দ্রব্যের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে। এটি একটি দ্রব্যের দামের শতকরা 1% পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার শতকরা কত পরিবর্তন হয়। একটা দ্রব্য মানে চায়ের দাম কমলো, চায়ের দাম কতটা বাড়লো তা না, চায়ের চাহিদা কতটা বাড়লো তা না, কফির চাহিদা কতটা বাড়লো। কফি আর চা কি পরিবর্তন দ্রব্য, চা চিনি পরিপূরক দ্রব্য, ওলা উবের পরিবর্তন দ্রব্য, রঙের ব্রাশ পরিপূরক দ্রব্য। তাহলে এইবার এই পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা হচ্ছে পরিবর্তন দ্রব্য, যদি লেস দেন 0 হয় মানে শূন্যের থেকে কম হয়, তাহলে নেগেটিভ হয় আর কি, তাহলে সেটা হচ্ছে পরিপূরক। ঠিক আছে? কারণ কি, রঙের ব্রাশের দাম বাড়লে, আমি যেটা বললাম, তাহলে ব্রাশের চাহিদা কমবে, রঙের চাহিদাও কমবে। তাহলে রঙের ব্রাশের দাম বাড়লে কি হবে, রঙের চাহিদা কমছে, তাহলে এটা ঋণাত্মক পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা। ওদিকে ওলা উবের, ওলা দাম বাড়ালো, তাহলে ওলা দাম বাড়ালে ওলার চাহিদা কমবে, উবেরের চাহিদা বাড়বে, তাহলে এটা হচ্ছে পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা ধনাত্মক। তাহলে আমরা এই স্থিতিস্থাপকতার সাইন দেখে পারস্পরিক মানে দাম স্থিতিস্থাপকতার যে ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক হলে আমরা বলবো এটা পরিবর্তন দ্রব্য যদি অঙ্ক আসে, আর যদি ঋণাত্মক হয় তাহলে বলবো হচ্ছে এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। ঠিক সেই আয়গত স্থিতিস্থাপকতা ধনাত্মক হয় তাহলে বলবো হয় স্বাভাবিক নয় বিলাসবহুল, আর যদি ঋণাত্মক হয় তাহলে নিকৃষ্ট দ্রব্য। এবং শূন্যের খুব কাছাকাছি থাকলে বলবো অতি প্রয়োজনীয় দ্রব্য, আর বিলাসবহুল দ্রব্য বলবো যদি 1-এর থেকে বেশি হয় আয়গত স্থিতিস্থাপকতা। এছাড়া আমরা চাহিদার দামগত স্থিতিস্থাপকতা থেকে যেটা পাই সেটা হচ্ছে যে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা সাধারণত স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে কি হয়, ঋণাত্মক, কারণ দাম কমলে চাহিদা বাড়ে। যদি কোনো কারণে ধনাত্মক হয়ে যায়, দাম কমলে চাহিদা কমে, যেমন উনি উদাহরণ দিয়েছিলেন আলুর দাম কমলো, আলুর দাম কমাতে কি হলো, কিছু টাকা বেঁচে গেল, তাহলে সেই টাকাটা সে কি করলো, আলু কেনা কমিয়ে দিয়ে সে মাংস বেশি কিনতে শুরু করলো, তাহলে ওইটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। যেমন রেশনের চাল, হ্যাঁ, নিকৃষ্ট দ্রব্য মানে কি, উপায় নেই বলে কিনছে, তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে যে ওখানে আয় প্রভাবটা নিকৃষ্ট দ্রব্য হতেই হবে ডিফেন্ড হতে গেলে, এবং আয় প্রভাব ঋণাত্মক। এবার যদি আয় প্রভাবটা ঋণাত্মক, আমরা এরপরে বুঝতে পারবো যে আমরা দাম প্রভাব ইজিক্যাল টু আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব, পরিবর্তক প্রভাব সবসময় নেগেটিভ। এবার ব্যাপারটা হচ্ছে যে আয় প্রভাবের আগে একটা ঋণাত্মক সাইন থাকে। এবার এই আয় প্রভাবটা যদি ঋণাত্মক হয়ে যায়, ঋণাত্মক সাইন আছে প্লাস ঋণাত্মক, তাহলে পজিটিভ, মাইনাসে মাইনাসে প্লাস। এবার সেটা যদি পরিবর্তক প্রভাবের থেকে বেশি হয়ে যায় জোরালো, তাহলে দাম প্রভাবও ধনাত্মক হয়ে যাবে। যদি কম থাকে দাম প্রভাব ঋণাত্মক থাকবে, তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নেগেটিভ থাকবে। যদি এই নির্দিষ্ট দ্রব্য হয় এবং আয়ের প্রভাব যদি পরিবর্তক প্রভাবের থেকে জোরালো হয়, তাহলে যেটা হবে সেটা গিফেন দ্রব্য বলে বলবো। তাহলে চাহিদার নিজস্ব দামগত স্থিতিস্থাপকতা থেকে আমরা কিন্তু গিফেন দ্রব্য কিনা এটা বুঝতে পারি। আর যদি পজিটিভ হয় চাহিদার দাম নিজস্ব দামগত স্থিতিস্থাপকতা, আর যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হতে পারে স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য হতে পারে। সেটা বুঝবো কোথা দিয়ে, সেটা বুঝবো হচ্ছে আয়ের প্রভাব থেকে। আয়ের প্রভাব যদি ধনাত্মক হয় এবং তোমার মানে আয়গত স্থিতিস্থাপকতা ধনাত্মক এবং নিজস্ব দামগত স্থিতিস্থাপকতা ঋণাত্মক, তাহলে এটা স্বাভাবিক দ্রব্য। আয়গত স্থিতিস্থাপকতা ঋণাত্মক
এবং নিজস্ব দামগত স্থিতিস্থাপকতা ঋণাত্মক, এটা তাহলে নিকৃষ্ট দ্রব্য। আর আয়গত স্থিতিস্থাপকতা ঋণাত্মক, নিজস্ব দামগত স্থিতিস্থাপকতা ধনাত্মক, গিফটের দ্রব্য। যোগানের দাম স্থিতিস্থাপকতা একইভাবে যেরকম নিজস্ব দামগত স্থিতিস্থাপকতা চাহিদার করেছি, 1% দামের পরিবর্তনের ফলে যতটা যোগানের শতকরা পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলছি এই যে কিউএস এর শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই পি এর শতকরা পরিবর্তন। এটা হচ্ছে সহজভাবে বললে এটি উৎপাদকের যোগানের দাম সহিষ্ণুতাকে বোঝায়, মানে দাম বাড়লে কতটা যোগান পাচ্ছে। এখানেও আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতার মতো মিড পয়েন্ট পদ্ধতি ব্যবহার করব, ঠিক আছে। একই ওই পয়েন্ট ইলাস্টিসিটিও করতে পারি। এবার পি যদি ধরো 8% বাড়ে, এখানে কোয়ান্টিটি যদি 16% বাড়ে, তাহলে যেটা হলো ওপরে বেশি নিচে কম, তাহলে এখানে যোগান স্থিতিস্থাপকতা, হ্যাঁ, আমার 1 বেশি, ঠিক আছে। ইয়ে 2 হচ্ছে 16/8, 2%। এইবার আমরা একটি আলাদা জায়গায় এবার আসছি, সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা চাহিদা যোগানকে অবাধে ভারসাম্য অবস্থায় পৌঁছবে আমি শুরুতে বলছিলাম। এইবারে আমি আসবো সরকার যদি অংশগ্রহণ করে তাহলে কি হচ্ছে। এবার সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভোক্তা এবং কর আরোপ, একটা বিক্রয় কর আরোপ করা হলো। তারপরে কি হলো, যোগান লেখাটা এই এস থেকে এস প্লাস টি তে চলে গেল। তাহলে এইখানে ভারসাম্য ছিল, এইখানে ভারসাম্য চলে। এবার এই জায়গাটায় ভোক্তার উদ্বৃত্ত কি, এই ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে এই চাহিদা রেখা বরাবর সে হচ্ছে তার ক্রয় করিবার ইচ্ছা, চাহিদা মানে ক্রয় করিবার ইচ্ছা। তাহলে এই যে এরিয়াটা হচ্ছে তার ক্রয় করিবার ইচ্ছা, সে এত টাকা দিতে রাজি ছিল এই পরিমাণ কিউ স্টার পরিমাণ কিনতে গিয়ে, কিন্তু তাকে দিতে হলো কত, কিউ স্টারে পি স্টার দাম নির্ধারিত হলো, তাকে দিতে হলো পি স্টার। তাহলে সে কি করলো, সে এই পি স্টার যেই দিল, হ্যাঁ, এবার এই 0 পি স্টার 0 কিউ স্টার গুণ করলে এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্র পরিমাণ টাকা বিক্রেতাকে দিল। বিক্রেতা দিতে চাইছিল এই যোগান রেখা বরাবর, কিন্তু পেলো হচ্ছে এইটা, এই আয়তক্ষেত্রটা। তার মানে এইটা হচ্ছে বিক্রেতার উদ্বৃত্ত, আর এইটা দিতে চেয়েছিল হচ্ছে ভোক্তা, কিন্তু তাকে দিতে হলো এই অবধি, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই যে ট্রায়াঙ্গেলটা এ থেকে এই যে এটা যদি ই বিন্দু বলি, ই বিন্দু আর পি স্টার, তাহলে এইটা হচ্ছে ই এ ই পি স্টার, এটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত, আর ডি ই পি স্টার এটা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। এইবারে আমি ট্যাক্স বসালাম, ট্যাক্স বসালে কি হবে, যোগান মানে একই দ্রব্য বেশি দামে বিক্রি হবে। এটা এখানে কিউ1 এ এখানে যোগান ছিল, এটা বেশি দামে, এই পরিমাণ ট্যাক্স বসছে। তাহলে এই পরিমাণ ট্যাক্স বসছে মানে এই পরিমাণ, এবার ভারসাম্যটা এখানে চলে এলো, এখানে বদলে ভারসাম্যটা এখানে চলে এলে এইখানে ভারসাম্য উৎপাদন হলো। এবার যার ফলে এইটুকু 0 কিউ1 হচ্ছে উৎপাদন, তাহলে কর বসিয়েছে এইটুকু পরিমাণ, তাহলে এইটা ইনটু এইটা, মানে এই আয়তক্ষেত্রটা হচ্ছে তোমার কর আদায়। এবং এই কর আদায়টা কার থেকে হচ্ছে, ভোক্তার উদ্বৃত্ত থেকে এই পোর্শনটা আসছে, এই পোর্শনটা এই অংশটা আসছে ভোক্তার উদ্বৃত্ত থেকে, এই অংশটা আসছে উৎপাদকের উদ্বৃত্ত থেকে। তাহলে এই অংশটা কি হচ্ছে, উৎপাদকরা পাচ্ছিল সেটা সরকার পাচ্ছে, এখানে ভোক্তা পাচ্ছিল সেটা সরকার পাচ্ছে। কিন্তু এই যে অংশটা, এই যে কিউ স্টার থেকে ও কিউ স্টার থেকে ও কিউ1 হলো ভারসাম্য উৎপাদন, এই পোর্শনে যে অংশটা হলুদ অংশটা, এই হলুদ অংশটা কেউই পাচ্ছে না। এটা ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পাচ্ছে, সরকারও পাচ্ছে না, উৎপাদকও পাচ্ছে না। আবার এইখানে এই ফিউজটা, হ্যাঁ, কেউ পাচ্ছে না, কিন্তু লস হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত, যেহেতু এই উৎপাদকটা কমে গেছে, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে ডেড ওয়েট লস, মানে টোটাল অর্থনীতির কল্যাণ হ্রাস কর বসানোর ফলে। তাহলে আমরা কর বসাই কেন, কারণ হচ্ছে অনেকেই কিনতে পারবে না,
সেই সিচুয়েশন তৈরি হয়। আচ্ছা, প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই আগে দেখিয়েছি আমি এটা। হ্যাঁ, এটা আর দেখানোর দরকার নেই। এটা হলো এবার এখানে আমি দেখতে পাচ্ছি এই যে করের পরে ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে এই লাল অংশটা, করের পরে উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে এই নীল অংশটা, ঠিক আছে। আর সরকারের আয় হচ্ছে এই এই যে মানে তোমার পিত্তি কালারের অংশটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে ডেড ওয়েট লস, কেউই পেল না, কিন্তু ভোক্তার এইটুকু উদ্বৃত্ত নষ্ট হলো, সরকারও পেল না। আর এইটুকু উদ্বৃত্ত উৎপাদকের নষ্ট হলো, পেল না সরকার। বাজারে মোট কল্যাণের হ্রাস বা ডেড ওয়েট লস, ডিডব্লিউএ, এটার বাংলা হয় না, ডেড ওয়েট লস লিখতে হবে। হ্যাঁ, ডেড ওয়েট লস এইভাবে। বাজারে চাহিদা ও যোগানের অবাধ পারস্পরিক টানাপোড়েনে বাজারের দক্ষতা সর্বাধিকার, করারোপের পরে ভোক্তা এবং উৎপাদকের উদ্বৃত্ত সরকারের কাছে হস্তান্তর করা, ঠিক আছে। যদি পুরো উদ্বৃত্ত হস্তান্তরিত হয় তাহলে দক্ষতা একই থাকবে, যেই উদ্বৃত্ত পাবে, যেটা সরকার পেয়ে যাচ্ছে, ভোক্তার উদ্বৃত্তের একটা অংশ এবং উৎপাদকের উদ্বৃত্তের আগে ছবিতে দেখা যায়, কিন্তু যেটা পাচ্ছে না সেটাই হচ্ছে লস। কর আরোপের পরে উৎপাদন কমে এবং উপরের হলুদ ত্রিভুজ দুটি সরকারের কাছে হস্তান্তরিত হয় না, কিন্তু ভোক্তা উৎপাদক এই উদ্বৃত্ত হারায়, এটি ডেরিভেটিভ। বাজারে মোট কল্যাণের হ্রাস সম্পদের অদক্ষ বন্টনের ফলে অর্থনীতির মোট ফায়দা হ্রাস পায়। কর বা সরকারের হস্তক্ষেপ অদক্ষতা তৈরি করে, বিক্রেতার উপর বিক্রয় করে, জোগান রেখা স্থানান্তর হলো, এই যে 10 টাকা কর বসিয়েছি, হ্যাঁ, জোগান রেখার স্থানান্তর হলো। তাহলে এবার এইখানে যদি ভারসাম্যটা হয় 105 টাকায়, দুজনের উপর সমান সমান ভাগ। এবার দেখো মোটামুটি ডালটা একই ধরনের, একদম এক্স এর মতো এটা ছেদ করেছে, ঠিক আছে। কিন্তু এটা যদি একটু এরকম হতো, মানে অস্থিতিস্থাপক, একটু ভার্টিক্যালের দিকে জোয়ার রেখা, তাহলে কিন্তু উৎপাদককে বেশি ভার বহন করতে হতো। অতএব সে 105-এর নিচে তাকে দাম নির্ধারণ করতে হতো। অবা যদি চাহিদা রেখাটা একটু এটার থেকে উল্লম্ব হতো, তাহলে 107-8 এরকম জায়গায় ভারসাম্য দাম নির্ধারিত হতো, ঠিক আছে। এইটা হচ্ছে ট্যাক্স ইনসিডেন্স, মানে তার উপর কতটা করের ভার পড়ছে। কারণ বিক্রয় কর সবসময়ই উৎপাদকের উপর, উৎপাদকের থেকে সরকার নেবে, কিন্তু উৎপাদক সেটা ভোক্তার উপরে চাপাতে পারে। তাহলে এবার কর আয় এটা হলো, হ্যাঁ, কর আয়। এইবার ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে, ক্রেতার উপর করের প্রভাব, বিক্রেতার উপর করের প্রভাব একই ধরনের হয়, ঠিক আছে। আচ্ছা, কার উপরে করে সেটা আমি দেখাচ্ছি। করের প্রভাব ক্রেতা বা বিক্রেতা যার স্থিতিস্থাপকতা কম তার উপরে পড়ে। এখানে ভোক্তার উপর বেশি ভার চাপছে, কারণ চাহিদা রেখাটা দেখো উল্লম্ব, যোগান রেখাটা অনেকটা ফ্ল্যাট, মানে আনুভূমিক দিকে, ঠিক আছে। এবার ঢালটা কম, চাহিদা রেখা ঢাল বেশি, যার ঢাল বেশি তার উপর বেশি ভার পড়বে। তাহলে 108 টাকা 100 থেকে হলো। এখানে চাহিদা রেখার ঢাল কম, অর্থাৎ যোগান রেখার স্থিতিস্থাপকতা বেশি বলে উৎপাদকের উপর করের ভার বেশি করবে, ঠিক আছে। 103 টাকা হলো, ঠিক আছে। কি করছে বিক্রেতারা ক্রেতার উপরে চাপিয়ে দিচ্ছে। কর ভার এবং স্থিতিস্থাপকতার সম্পর্ক, চেঞ্জ ইন প্রাইস অফ, মানে ভোক্তার দামের পরিবর্তন হচ্ছে ডেল পিডি, ভোক্তার দামের পরিবর্তন হচ্ছে ডেল পিডি, আর উৎপাদকের দামের পরিবর্তন হচ্ছে ডেল পিএস। ডেল পিডি বাই ডেল পিএস ইজ ইকুয়াল টু এই নিউ বাই এপসাইলন। ওই নিউটা কি হচ্ছে, এই জায়গাটাই আমরা বুঝবো যে এইখানে মানে উৎপাদকের মানে যোগান স্থিতিস্থাপকতা হচ্ছে এইটা, আর চাহিদা স্থিতিস্থাপকতা হচ্ছে নিচে, মানে উল্টো। যার স্থিতিস্থাপকতা কম তার উপর বেশি ভার চাপবে, যার স্থিতিস্থাপকতা বেশি তার উপর কম ভার চাপবে। আর স্থিতিস্থাপকতা বেশি হলে তারপর কেন ভার চাপবে,
এই যে এন নিউ হচ্ছে যোগানের নিজস্ব স্থিতিস্থাপকতা, এপসাইলন হচ্ছে চাহিদার নিজস্ব স্থিতিস্থাপকতা। কারণ স্থিতিস্থাপকতা থাকা মানেই তার কাছে স্বাধীনতা থাকছে সরে যাওয়া, যেদিকে দামটা যাবে তার উল্টো দিকে চলে যাওয়ার তার স্বাধীনতাটা বেশি থাকছে। তাহলে সে এটাকে অ্যাভয়েড করতে পারে, মানে সে এটাকে মানে এই ইয়েটাকে মানে নিজের ওপর নাও নিতে পারে, তার জন্য তার উপর ভাগটা কম। ভোক্তার দাম পরিবর্তন, উৎপাদকের দাম পরিবর্তন। ভর্তুকি হলো ঋণাত্মক। ভর্তুকি আর কিছুই না, ভর্তুকি হচ্ছে অধিক উৎপাদনে সাহায্য করে, যেমন রেশনে আমরা একটা জিনিস দিই, হ্যাঁ, এবার সরকার চাল ডাল দেয়, বা ধরো এলপিজি সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার, আমাদের প্রত্যেকে যে 5টা করে সিলিন্ডার কিনলে বছরে একটা টাকা ব্যাংকে পায় যদি লিঙ্ক অ্যাকাউন্ট থাকে, এগুলো হচ্ছে ভর্তুকি। হ্যাঁ, মানে যেখানে যা কস্ট প্রাইস, মানে যেটা উৎপাদন ব্যয় থেকে যে দাম নির্ধারিত হচ্ছে সেটা ভোক্তাকে দিতে হচ্ছে না, তার একটা অংশ সরকার দিয়ে দিচ্ছে। তাহলে এটা ভোক্তার উদ্বৃত্ত বৃদ্ধি করে, উৎপাদকের উদ্বৃত্ত বৃদ্ধি করে, সরকারের খরচ বৃদ্ধি করে। সরকারের খরচ সবসময় ভোক্তা এবং উৎপাদকের উদ্বৃত্তের সমষ্টির থেকে বেশি, ফলে এখানে অর্থনীতির মতো কল্যাণ হ্রাস পায়, মানে ডেড ওয়েট লস হয়। তাহলে এই যে এখানে আমি দেখালাম পুরনো ভোক্তার উদ্বৃত্ত ডালটা, হ্যাঁ, এবার পুরনো উৎপাদকের উদ্বৃত্ত, এইবার ভর্তুকি দেওয়ার ফলে কি হচ্ছে, নতুন ভোক্তার উদ্বৃত্ত কোথায় হচ্ছে, আচ্ছা এবার নতুন ভোক্তার উদ্বৃত্ত এই জায়গাটা হলো, ঠিক আছে। তাহলে এই এই অংশটা বেড়ে গেল, হ্যাঁ, এই অংশটা বেড়ে গেল। এবার উৎপাদকের উদ্বৃত্তটাও বেড়ে গেল ভর্তুকির ফলে, দুটোই তো বাড়ছে, কিন্তু সরকারকে এতটা ভার বহন করতে হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ডেড ওয়েট লস, টোটাল অর্থনৈতিক লস, ঠিক আছে। সরকারের ব্যয় এই যে এইটা হচ্ছে ডেড ওয়েট লস, এই যে এই অংশটা, ঠিক আছে। এখানে অর্থনৈতিক কল্যাণ হ্রাস পাচ্ছে। মূল্য ছাড়, সরকার নির্ধারিত আইনত সর্বাধিক দাম যা উৎপাদক পেতে পারে, যদি মূল্য ছাড় নিয়ন্ত্রণ পূর্ব প্রতিযোগিতামূলক দামে কম হয় তাহলে মূল্য ছাড় একটি বাধা। প্রাইস সিলিং, অতিরিক্ত চাহিদা থাকবে, বাজারে স্বাভাবিকের থেকে কম উৎপাদন করবে, উৎপাদকের উদ্বৃত্ত কমবে, কিছু উৎপাদকের উদ্বৃত্ত ভোক্তার উদ্বৃত্তে রূপান্তরিত হবে। ভোক্তার উদ্বৃত্ত কমতেও পারে, বাড়তেও পারে, ডেড ওয়েট লস হবে। সরকার হস্তক্ষেপ করলে এই যে মূল্য ছাড়, এর ওপরে বেশি দামে বিক্রি করা যাবে না। আলুর কালোবাজারি হচ্ছে, পেঁয়াজের কালোবাজারি হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এই 20 টাকার বেশি আলু বিক্রি করা যাবে। তার মানে কি হলো, যদি বাজারে চাহিদা যোগানের দ্বারা 30 টাকা হয় তাকে 20 টাকা দিয়ে বিক্রি করতে হবে, তার মানে এই অতিরিক্ত চাহিদার সৃষ্টি হবে। এটা হচ্ছে মূল্য ছাড়। সেরকম আমাদের মূল্যের মেঝে, হ্যাঁ, মূল্যের মেঝেও তৈরি হয়। এখানে এই যে ডেটা ক্লাস দেখিয়েছি, এবারে মূল্যের মেঝেটা হচ্ছে কি, ধরো ন্যূনতম পারিশ্রমিক, আমাদের ন্যূনতম পারিশ্রমিক, সব দেশেই একটা মিনিমাম ওয়েজ ল আছে, ন্যূনতম পারিশ্রমিক, এর নিচে ওয়েজ যাবে না। এবার লেবার সাপ্লাই লেবার ডিমান্ডে এইখানে হলো হচ্ছে ভারসাম্য পারিশ্রমিক, এটা হচ্ছে 80 টাকা। তাহলে সরকার বেঁধে দিয়েছে, ভারত সরকার 120 টাকা, তাহলে 120 টাকা তোমায় দিতেই হবে। তাতে উদ্বৃত্ত জোগাড় হোক, 100 দিনের কাজে 120 টাকা ওয়েজ দিতেই হবে 8 ঘন্টায়, তাহলে এই তোমায় দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেরকম প্রাইস ফ্লোর, হ্যাঁ, প্রাইস সিলিং, এগুলো আমরা বসাতে পারি। আচ্ছা, এইবার চলে যাই হচ্ছে পলিউশন বা দূষণ। ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমি ভোগ করছি, যেমন আমি বাজার থেকে প্লাস্টিকে করে সবজি আনি, প্লাস্টিকটা যেখানে খুশি ছুঁড়ে ফেলে দিই, এতে দূষণ হয়। এবার আমি তো তার ক্ষতিটা আমি ছাড়া অন্যান্য লোকও ভোগ করবে, এটা নেগেটিভ, হ্যাঁ, মানে ঋণাত্মক ভোক্তার যে বাহ্যিকতা, মানে যে ভোগ করছে, বা ধরো একজন রাসায়নিক সারের কারখানা করেছে গঙ্গার ধারে, তার যে বর্জ্য পদার্থটা গঙ্গায় ফেলছে, তাহলে যেখানে মাছ ধরে তারা মাছ ভালো পাবে না, তাহলে তাদেরও ক্ষতি হবে, ওই কারখানার লোক নয় তারা। তাহলে এখানে উৎপাদনের মানে নেগেটিভ ঋণাত্মক বাহ্যিকতা। আবার
ধরো আমি পড়াশোনা শিখছি বা কোভিড ভ্যাকসিন নিলাম, আমরা বেশিরভাগ লোকে যখন কোভিড ভ্যাকসিন নিয়ে নিলাম, কোভিড আমরা আমরা তো সেফ হলাম, ঠিক আছে, আমরা তো আমাদের হবে না, কিন্তু আমাদের আশেপাশের লোকেরা যারা নেয়নি তারাও কিন্তু উপকৃত হবে, কারণ আমার থেকে আর ছড়াবে। তাহলে এই যে জায়গাটা, এটা হচ্ছে ভোক্তার পজিটিভ বাহ্যিকতা। বা আমি পড়াশোনা শিখলাম, আমি স্বাস্থ্য, আমি প্রাথমিক স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা মোটামুটি খাবার দাবার পাচ্ছি, তাতে কি হবে, আমার উৎপাদনশীলতা বাড়বে। বা এই যে যেখানে প্রশিক্ষণ রাহাজানি পায় না, এই যে পুলিশি ব্যবস্থা থাকে, তাহলে কি হবে, লোকের উৎপাদনশীলতা বাড়বে, তারা সঠিকভাবে কাজ করতে পারবে। তাহলে এতে কিন্তু সেই যারা মানে মানে ভোগ করছে বা উৎপাদন করছে তারা ছাড়া অন্যান্যরাও যখন বেনিফিটটা বা ক্ষতিটা ভোগ করে, সেটাকে আমরা বাহ্যিকতা বলি। তাহলে এখানে কি হয়, বেসরকারি যে আমরা এতক্ষণ চাহিদা যোগান করছিলাম, এবার বেসরকারি ব্যয় করছিলাম, এবার সেটা থেকে আমার কিন্তু মানে সামাজিক ব্যয় এটা আলাদা হয়। এই যে এখানে এইটা হচ্ছে বাহ্যিকতা, সামাজিক ব্যয় এইটা, আর এটা হচ্ছে বেসরকারি ব্যয়, এটা হচ্ছে সামাজিক ব্যয়। বেসরকারি এবং বাহ্যিক ব্যয় যোগ হয়ে এটা বাহ্যিক ব্যয় যোগ হলো। তাহলে এইখানে বদলে এইখানে ইকুইলিব্রিয়াম হলো, ইকুইলিব্রিয়ামটা কমে গেল, সামাজিক ভারসাম্যটা অনেক কম উৎপাদন হলো, মানে কম উৎপাদন হওয়ার কথা কিন্তু বেশি উৎপাদন হয়ে যাচ্ছে। যেমন সাগরমালা প্রজেক্ট, মানে ওখানকার লোকেরা যেমন খুবই আপত্তি করে গোয়াতে, কারণ হচ্ছে কয়লাগুলো ওখানে ওপেনলি রাখা হয়, তাদের ক্ষতি হচ্ছে, বিভিন্ন ফুসফুসের ক্ষতি হচ্ছে। তাহলে এই যে পলিউশন হলো, তাতে সামাজিক ভারসাম্যটা এখানে ছিল, কিন্তু ব্যক্তিগত ভারসাম্য এমনি যে যোগান চাহিদা পড়েছি সেটা বোঝা যাচ্ছে। সেইটা যদি তার কাছ থেকে টাকাটা নিয়ে নেওয়া হয় তাহলে বোঝা যাবে, তাহলে আমরা এটাকে পিগো বলেছি, পিগোভিয়ান ট্যাক্স দিয়ে আমরা এটা করতে পারি। এইখানে আমরা দেখিয়েছি আর একটা, যে ভোক্তার ধনাত্মক বাহ্যিকতা থাকলে কি হবে। যেমন আমি বললাম কোভিড ভ্যাকসিন নেওয়া বা শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই চাহিদা রেখাটা, হ্যাঁ, এইখানে এক্সটার্নাল বেনিফিট এটা হবে। এরকম ভাবে তুমি চাহিদা রেখার এদিকেও মানে শিফট করাতে পারো, প্লাস্টিক বা দূষণ আমরা যেগুলো করছি সিগারেট খেয়ে, সেটা এদিকে শিফট হবে। আবার এইখানে তুমি যোগান রেখাটা এদিকে শিফট করাতে পারো। ধরো একজন কেউ খুব ভালো প্রযুক্তি আবিষ্কার করবে, সেই প্রযুক্তিটা সে ছাড়া অন্যান্যরাও তো ব্যবহার করতে পারবে, তাহলে তাদের মানে যোগান তো বাড়বে, সমাজের উপকার হবে। যখন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে কোনো কিছু, তাহলে সমাজের উপকার হচ্ছে, সাথে বেশি করে উৎপাদন সবাই করতে পারবে পরবর্তীকালে, ওই ওই সংক্রান্ত দ্রব্য যারা উৎপাদন করে। যেমন অ্যান্ড্রয়েড টেকনোলজি, 5G টেকনোলজি এটার জন্য হয়েছে। তাহলে এইবার তাহলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কেন খরচ করা দরকার, সেটা বেসরকারি হোক বা সরকারি ক্ষেত্রে হোক, কারণ হচ্ছে এইটা, এর বাহ্যিকতা আছে। হয়তো ডাইরেক্ট তুমি বেনিফিট পাচ্ছ না, কিন্তু সামাজিক মানে বেনিফিট ভবিষ্যতে তুমি পাবে। বিভিন্ন বাহ্যিকতার উদাহরণ শেষে আমি এটা বলছি, শিক্ষা বা স্বাস্থ্য ভোগ করলে যে প্রত্যক্ষ উপকৃত হয়, সে ছাড়া অন্যরা লাভ পায়, কারণ যে এই সুবিধা লাভ করলো সে শ্রম আরো ভালো দিতে পারবে, ফলে উৎপাদনশীলতা বাড়বে, ফলে শিক্ষা বা স্বাস্থ্যের ধনাত্মক বাহ্যিকতা আছে। গাড়ি চললে দূষণ হয়, প্লাস্টিক ব্যবহার করলে ইত্যাদি ভোক্তার ঋণাত্মক বাহ্যিকতা। কোনো গঙ্গার ধারে রাসায়নিক কারখানা তার বর্জ্য গঙ্গায় ফেললে জল দূষণ হচ্ছে, তাতে জেলেরা মাছ কম পাবে, এটি ঋণাত্মক উৎপাদনের বাহ্যিকতা। চ্যাট জিটিপি বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল সব বিষয়ে জানার জন্য সুবিধা দেবে। এখন চ্যাট জিটিপি বেরিয়েছে, যে কোনো জিনিস তুমি ওখানে যদি রেজিস্টার করে দাও, অ্যাটলিস্ট ইংরেজিতে তুমি সেটা পেয়ে যাবে কি জিনিস, যে কোনো বিষয়। এবার তুমি সেটাকে যদি এবার গুগলে গিয়ে তুমি বাংলা ট্রান্সলেট করো, মোটামুটি একটা আইডিয়া পাবে। তুমি এটা হাতে লিখে যে কোনো ব্যাপারে নোট করতে পারো, নিজে নিজেই প্রশ্ন করতে পারো তার সাহায্য ছাড়া। এটি ধনাত্মক উৎপাদন বা বাহ্যিকতা। কোভিড ভ্যাকসিন আবিষ্কার সারা দেশের অর্থনীতিকে কোভিড থেকে চলমান করেছে, এর উৎপাদন, এটা উৎপাদন বাহ্যিকতা। এবং যারা এই ভ্যাকসিন নিল তারা ছাড়াও অন্যদের মধ্যে কোভিড ছড়াবেন, অর্থাৎ তার ভোগ বাহ্যিকতা বা ভোক্তার বাহ্যিকতা সৃষ্টি করছে। এইখানে আমি আজকের ক্লাসটা শেষ করছি। নমস্কার।